মাঝে মাঝে মানুষ হয়ে ওঠে পশুর চেয়েও ভয়ানক। তখন তার কাজ হার মানায় ভয়ানক সব পশুকেও। সে মানুষ আর মানুষ থাকে না, হয়ে ওঠে জলজ্যান্ত নরপিশাচে। ভাবুন তো, একদিকে সমুদ্রে রাক্ষসে মাছ আর অন্যদিকে ভয়ানক সাইকোর মৃত্যু ফাঁদ। যেদিকে যাবেন সেদিকে মৃত্যু। বাঁচার উপায় কি তবে? একটা মেয়ের জীবনে ঘটা এমনই এক ভয়ানক অভিজ্ঞতা নিয়ে আমাদের আজকের গল্প। মুভির নাম ডেঞ্জারাস অ্যানিমালস। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় 2025 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি হরর, সার্ভাইভাল আর থ্রিলিংয়ে প্রতি মুহূর্তে আপনাকে করবে রোমাঞ্চিত। দর্শক, ভয়াবহ অভিজ্ঞতায় আটকে পড়া সেই মেয়েটি কি আদৌ বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সবার অগোচরে জীবন দিয়েছে মাঝ সমুদ্রেই? জানতে হলে সাথে থাকুন, রোমাঞ্চিত হন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। মুভির শুরুতেই আমরা দেখতে পাই গ্রেগ আর হেদার নামের একটি ছেলে আর একটি মেয়েকে। তারা কানাডা থেকে অস্ট্রেলিয়া এসেছিল বন্ধুদের সাথে বেড়াতে, কিন্তু আগের রাতে তারা দুজন জেগে থাকায় পরদিন সময় মতো উঠতে পারেনি ঘুম থেকে। তাদের বন্ধুরা প্ল্যান অনুযায়ী ঘুরতে চলে গেছে। গ্রেগ আর হেদার কি করবে বুঝতে না পেরে এসেছে শার্ক কেজ এক্সপিরিয়েন্স নিতে। তারা এসেছে টাকার এক্সপিরিয়েন্স নামক একটা এজেন্সিতে। সেই এজেন্সির মালিক টাকার ট্যুরিস্টদেরকে নিজের বোটে করে সমুদ্রে নিয়ে যায় আর শার্ক কেজ এক্সপিরিয়েন্স দেয়। শার্ক কেজ এক্সপিরিয়েন্স হচ্ছে পানির নিচে খাঁচায় নিজে বন্দি থেকে সমুদ্রে সরাসরি শার্ক দেখা, কিন্তু এই এজেন্সিতে আসলে আগে থেকেই বুকিং করতে হয়। গ্রেগ আর হেদার সেটা জানতো না, তারা এমনিই চলে এসেছে। এসে দেখে জায়গাটা বেশ নির্জন, শুধু বোটের কাছে আছে একটা বয়স্ক লোক। গ্রেগ আর হেদারকে সে জানায় টাকার আজকে এখানে নেই, সে অন্য একটা কাজে ব্যস্ত, তাই আজকে কোনোরকম শার্ক এক্সপিরিয়েন্স তারা নিতে পারবে না। তখন আমরা দেখি টাকার সেখানে আসে। গ্রেগ আর হেদারের সাথে কথা বলেছে, বুঝতে পারে তারা কাউকে না জানিয়েই এসেছে। সে তখন তাদেরকে নিয়ে যায় বোটে করে। শার্ক কেজ এক্সপিরিয়েন্স নেওয়ার পর গ্রেগ আর হেদার যখন পানি থেকে বোটে উঠে আসে, তখন আচমকা টাকার গ্রেগের গলায় ছুরি বসিয়ে দেয়, তারপর ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। রক্তের গন্ধে হাঙ্গরের দল সেখানে চলে আসে আর গ্রেগকে মেরে ফেলে। এদিকে টাকার হেদারকে বন্দি করে। এরপর আমরা দেখি জেফার নামের একটা মেয়ে সার্ফিং করছে। সে খুব ভালো সার্ফিং করতে পারে। সার্ফিং শেষে সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে যায় খাবার কিনতে। একটা জুস নিয়ে সে খেতে থাকে। তখনই সেখানে যায় মজেস নামের একজন রিয়েল এস্টেট এজেন্ট। সেখানে সে গিয়েছে কারণ তার গাড়ি নষ্ট হয়ে গেছে। তখন মজেস দেখে যে জেফারের কাছে একটা বড় ভ্যান গাড়ি আছে, যেটার মাধ্যমে সে হেল্প পেতে পারে, কিন্তু জেফার তাকে হেল্প করতে পারবে না বলে বাইরে বের হয়ে আসে। আমরা দেখি যে স্টোরের বাইরে বের হয়ে জেফার তার জুসের ভেতর থেকে একটা আইসক্রিম বের করে, যেটা সে লুকিয়ে এনেছে স্টোর থেকে, আর সেই দৃশ্যটা মজেস দেখে ফেলেছে। সে আকারে ইঙ্গিতে জেফারকে বোঝায় যে তাকে হেল্প না করলে জেফারের আইসক্রিম চুরির কথাটা সে স্টোরে গিয়ে বলে দেবে। তখন জেফার বাধ্য হয় তাকে হেল্প করতে। মজেসকে নিজের ভ্যানে নিয়ে সে তার গাড়ির কাছে যায় আর গাড়ি ঠিক করতে হেল্প করে। আসলে এই ভ্যান গাড়িটাই জেফারের সব, এটাতেই সে থাকে আর ঘুরে বেড়ায়। এক জায়গায় থাকতে পছন্দ করে না। এর মধ্যেই তাদের দুজনের বেশ ভালো পরিচিতি হয়ে যায়। তখন তারা জেফারের ভ্যানে করেই মজেসের বাসায় যায়, কিন্তু জেফার মজেসের বাড়িতে প্রবেশ করে না। জেফারের ভ্যানেই তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তখন অসাবধানতাবশত মজেস জেফারের কারের একটা পিন বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দুজন বসে বেশ খানিকক্ষণ গল্প করে। মজেস জেফারকে তার পছন্দের কথা জানায় আর বলে আমাদের দেখা হওয়াটা হয়তো দৈবিক ছিল। এরপর সে নিজের বাড়ির ভেতরে যায় জেফারের জন্য নাস্তা বানাতে ফিরে এসে দেখে জেফার আর তার ভ্যান কোনোটাই সেখানে নেই, সে চলে গেছে। আসলে জেফার তার লাইফে কারো ইনভলভ হওয়াটা পছন্দ করে না, সে কারণে সে সেখান থেকে চলে যায় সোজা সমুদ্রের কাছে, একা একা সার্ফিং করবে তাই। কিন্তু তখনই তার খেয়াল হয় তার প্রয়োজনীয় পিনটা সেখানে নেই। কি করবে ভেবে না পেয়ে পাশেই দাঁড় করানো একটা ট্রাকের দিকে এগিয়ে যায় আর সাহায্য চাইতে থাকে। তখন বের হয়ে আসে টাকার। সে এসে জেফারকে পিন দেয় আর বলে ফেরত দেওয়ার দরকার নেই, তার কাছে আরও অনেক আছে। জেফার পিন নিয়ে নিজের ভ্যানের কাছে ফিরে যায়। তখন তার ফোনে মজেসের মেসেজ আসে, যেখানে সে যে ব্রেকফাস্ট বানিয়েছিল জেফারের জন্য তার ছবি দেওয়া। আর মজেস তাকে জিজ্ঞাসা করেছে সে কেন চলে এসেছে। সে জানায় সার্ফিং করতে। তখন মজেস জানায় সে জয়েন করতে চায়। যখন জেফার এটার রিপ্লাই করতে যাবে, তখনই টাকার পেছন থেকে এসে জেফারের মুখ চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে আর তাকে নিয়ে তার বোটে চলে যায়।
পরদিন সকালে মজেস জেফারের বোটের কাছে আসে, কিন্তু তাকে সেখানে পায় না। টাকার বুদ্ধি করে জেফারের সার্ফিং বোট সমুদ্রে ফেলে দিয়েছিল আর তার ফোন রেখেছিল গাড়িতে, যাতে কেউ দেখলে ভাবে জেফার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে হারিয়ে গেছে। তাই মজেস যখন সেখানে গিয়ে জেফারকে কল করে আর তার ফোন ভ্যানেই বেজে ওঠে, সে ভাবে জেফার সার্ফিং করতে চলে গেছে আর সেখান থেকে চলে আসে। এদিকে বোটের মধ্যে যখন জেফারের জ্ঞান ফিরে, সে দেখে সে একটা বেডে শোয়া আর তার একটা হাত হ্যান্ডকাফ দিয়ে বেডের সাথে বাঁধা। পাশেই সে হেদারকে দেখতে পায়, যাকে কিনা টাকার তার মতোই বেঁধে রেখেছে। হেদার তখন জেফারকে সব জানায় আর বলে যে সে কয়েকদিন যাবৎ এখানে বন্দি। জেফার তখন বুঝতে পারে যে এত সহজে এখান থেকে নিস্তার নেই, কারণ এখানে কেউই তাকে চেনে না, তার কাছের কেউও নেই যে তাকে খুঁজতে আসবে। সে একা, এসব ভেবে সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শোনে না, কারণ টাকার তখন বোট নিয়ে মাছ সমুদ্রে চলে গেছে। এদিকে হেদার আর জেফার ভয়ে আতঙ্কে আটকা পড়ে আছে, আর অন্যদিকে টাকার আনন্দের সাথে সমুদ্র থেকে মাছ ধরছে, খাচ্ছে দাচ্ছে। আসলে তার প্ল্যানটা কি করবে সে জেফার আর হেদারকে নিয়ে? জেফার তার বেডের পাশেই দেওয়ালে একটা মেয়ের নাম লেখা দেখতে পায়। সে বুঝতে পারে শুধুমাত্র সে আর হেদারই না, এখানে এর আগেও অন্য মেয়েদেরকে বন্দি রাখা হয়েছে। যাই হোক, মজেস গাড়ি নিয়ে কোথাও একটা যাওয়ার সময় দেখতে পায় জেফারের ভ্যান পুলিশ জব্দ করে নিয়ে যাচ্ছে, কারণ দীর্ঘক্ষণ একটা জায়গাতে তার গাড়িটা পার্ক করা ছিল। মজেস বুঝতে পারে জেফার ফিরে আসেনি। সে পুলিশকে গিয়ে বলে যে জেফার নিশ্চয়ই বিপদে পড়েছে, কারণ এই ভ্যানটাই তার বাড়িঘর সবকিছু। কিন্তু পুলিশ তার কথা আমলে নেয় না, বলে এ ধরনের মেয়েরা এমনই হয়। আর জেফারের সাথে মজেসের পরিচয় যেহেতু মাত্র একদিনের, তাই তার কথা পুলিশ আরও আমলে নেয় না। মজেস জেফারের জন্য চিন্তিত হয়ে তাকে খুঁজতে থাকে, অথচ এদিকে জেফার ভাবছিল তাকে খোঁজার কোনো মানুষ নেই। সে আর হেদার কথাবার্তা বলছিল। এমন সময় জেফারের চোখে পড়ে হেদারের বিকিনির দিকে। বিকিনিতে চিকন একটা লম্বা স্টিলের কিছু ছিল। সে হেদারের কাছে, তাই সেটা চায় তালা খুলতে। সে যখন তালা খুলতে যাবে তখন সেখানে চলে আসে টাকার তাদের জন্য খাবার নিয়ে। সে জেফার আর হেদারকে পানি খেতে অফার করে। বোটের যে রুমে টাকার তাদের বন্দি করে রেখেছিল সেখানে প্রচণ্ড গরম ছিল। তৃষ্ণার্ত হেদার আর জেফার সেই পানি পান করে, কিন্তু তারা জানতো না যে সেই পানিতে টাকার মিশিয়ে রেখেছিল ঘুমের ওষুধ। তারা দুজনেই ঘুমে ঢলে পড়ে। তালা খুলে আর বের হওয়া হয় না কারোরই। যখন জেফারের জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে জাহাজের ডেকে। টাকার তাকে একটা চেয়ারে বেঁধে রেখেছে, অপরদিকে হেদারকে সে বেঁধেছে একটা ছিপের মধ্যে। তাদের দুজনের কেউই বুঝতে পারে না টাকার আসলে কি করতে যাচ্ছে। জেফার দেখে সেখানে সমুদ্রের দিকে একটা ক্যামেরাও সেট করা। টাকার তখন তাদেরকে বলতে থাকে সবাই ভাবে ঈশ্বর আকাশে আছে, আসলে তা না, সৃষ্টির শুরু আর শেষ দুটোই সমুদ্রে। এরপর সে সমুদ্রের জলে কিছু একটা রক্ত ফেলে দেয়। রক্তের গন্ধে সেখানে হাঙ্গর চলে আসে। এরপর হেদারের মাথা থেকে একগাছি চুল কেটে রেখে তাকে সেই ছিপে ঝুলিয়ে সমুদ্রে হাঙ্গরের মাঝে ছেড়ে দেয়। সে এক ভয়াবহ দৃশ্য। আতঙ্কে জেফার চিৎকার করে ওঠে। টাকার হেদারকে হাঙ্গরে খাওয়ার সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে। আমরা বুঝতে পারি টাকার শুধুমাত্র এক সাইকো না, সে একজন সিরিয়াল কিলার। যাই হোক, এরপর আমরা দেখি টাকার হেদারে সে ভিডিও ক্যাসেটে তার চুলগুলোও আটকে রাখে। এরপর একটা সেলফের মধ্যে সেটা রাখতে যায়, যেখানে আরও অনেক মেয়ের ভিডিও এভাবে রাখা আছে। সে শুধু হেদার আর গ্রেগকেই না, আরও অনেক মেয়েকেই এমন নৃশংসভাবে খুন করেছে, হাঙ্গরের পেটে দিয়েছে। হয়তো তার নেক্সট টার্গেট জেফার নিজে। এদিকে জেফার রুমে বসে দেওয়াল ঘষে দেখে সেখানে আরও অনেক মেয়ের নাম লেখা আছে, যেগুলো টাকার রং দিয়ে লুকিয়ে রেখেছিল। জেফার বুঝতে পারে যে টাকার এইসব মেয়েকে হত্যা করেছে। সে সেখানে থাকা একটা বালতির হাতল ভেঙে নিজের হাতে রাখে। এরপর ঘুমের অভিনয় করে থাকে। এদিকে টাকার একটা ইঞ্জেকশনের মধ্যে ঘুমের ওষুধ নিয়ে আসে, জেফারকে ইনজেক্ট করে অজ্ঞান করবে। তাই যখন টাকার এসে জেফারের কাছে যায় ইঞ্জেকশন দিতে, তখন জেফার হাতে থাকা বালতির হাতল দিয়ে টাকারের ঘাড়ে আঘাত করে। টাকার পড়ে গিয়ে জ্ঞান হারায়। এরপর জেফার তার কোমর থেকে চাবি নিয়ে নিজের হ্যান্ডকাফ খুলে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে এমন সময় টাকার জ্ঞান ফিরে সেখানে চলে আসে আর জেফারের পায়ে ইঞ্জেকশন খানিকটা পুশ করে দেয়। সেই অবস্থাতেই জেফার উপরে উঠে আসে আর পানিতে ঝাঁপিয়ে পড়ার আগে টাকারের সামনে তার ক্যামেরা পানিতে ফেলে দেয়। ক্যামেরাটা টাকারের জন্য অনেক দরকারি ছিল। সে এটাতে সবগুলো খুন রেকর্ড করে রাখতো, পরে দেখবে বলে। সে বারবার মানা করতে থাকে, কিন্তু জেফার কথা শুনে না। এরপর নিজেও পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে থাকে, কিন্তু একটু পরেই সেন্স হারিয়ে ফেলে। টাকার একটা আংটার সাহায্যে টেনে তাকে আবার বোটে তুলে নেয়। জেফার পালাতে পারে না। এদিকে একদিন সার্ফিং করে ফেরার সময় মজেস সমুদ্র কিনারায় জেফারের সার্ফিং বোট পড়ে থাকতে দেখে। সে এবার নিশ্চিত হয়ে বুঝতে পারে জেফার বিপদে পড়েছে, তাই পুলিশের সাহায্যে অনুসন্ধান চালাতে থাকে। তাতে তার তৃপ্তি হয় না। সে নিজেই সমুদ্র তীরের রাস্তার সিসিটিভি ফুটেজ দেখতে থাকে সেদিনের, যেদিন থেকে জেফার নিখোঁজ। সে দেখতে পায় জেফারের গাড়ির পিছে পিছে আরেকটা গাড়ি সমুদ্রের দিকে যাচ্ছে, যেটাতে টাকার এক্সপিরিয়েন্স নামের এজেন্সির নাম লেখা।
এর কিছুক্ষণ পর এই গাড়িটা আবার ফিরে আসে, কিন্তু জেফারের গাড়িটা আর ফিরে না। তার সন্দেহ হয়, আর যাচাই করতে সে টাকার এক্সপিরিয়েন্স এজেন্সির সেই বন্দরে যায়। এদিকে ক্যামেরা না থাকায় ভিডিও করতে পারবে না বলে টাকার আর জেফারকে খুন করে না, বরং বন্দরে চলে আসে ক্যামেরা কিনতে। সে তার পোর্টে জাহাজ রেখে ক্যামেরা কিনতে যায়, আর তখন সেখানে আসে মজেস। এসে কাউকে না দেখে সে সোজা জাহাজে উঠে যায় আর এদিক সেদিক দেখতে থাকে। হঠাৎ ডেকের নিচ থেকে শব্দ পেয়ে সে নিচে যায় আর একটা রুমে গিয়ে দেখতে পায় হাত আর মুখ বাঁধা অবস্থায় জেফারকে। অবশেষে সে জেফারকে তো ঠিকই খুঁজে পায়, কিন্তু তারা কি ফিরতে পারবে? যাই হোক, জেফার মজেসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তাকে বলে যে সবকিছু পরে জানাবে কিভাবে কি হলো, আগে দ্রুত কিছু একটা নিয়ে আসতে যেটা দিয়ে হাতকড়া খোলা যাবে। মজেসও সেখান থেকে বের হয়ে আসে কিছু একটা খুঁজতে, কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে টাকার, আর এসে মজেসকে আক্রমণ করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর মজেস টাকারের গলা চেপে ধরে। তখনই সে টাকারকে ধরাশয়ী করে ফেলবে, তখনই সেখানে পোর্টের সেই বয়স্ক লোকটা আসে হট্টগোল শুনে। এসেই সে পেছন থেকে মজেসের মাথায় আঘাত করে। মজেস জ্ঞান হারায়। এই বৃদ্ধ লোকটা টাকারের আসল সত্যিটা কিছুই জানতো না, কিন্তু সে জেনে ফেলবে টাকারের আসল সত্যি, তাই তখনই টাকারটাকে মেরে ফেলে আর জাহাজ নিয়ে আবার সমুদ্রে নির্জন একটা জায়গায় চলে যায়। এদিকে মজেসের যখন ঘুম ভাঙে তখন সে দেখে তাকেও হ্যান্ডকাফ দিয়ে জেফারের পাশের বেডে আটকে রেখেছে টাকার, যেখানে আগে ছিল হেদার। তখন জেফার তাকে জিজ্ঞাসা করে যে মাত্র একদিনের পরিচয়ে মজেস তাকে খুঁজতে কেন এসেছে। তাকে মজেস তো ঠিকমতো চিনেও না। তখন মজেস উত্তরে বলে যে সে জেফারকে চেনে, সে সব থেকে ভালো সার্ফিং করে, সার্ফিং করতে অস্ট্রেলিয়া এসেছে, আর ছোটবেলা থেকে সে অবহেলিত, যে ভালোবাসা তার প্রাপ্য সেটা সে পায়নি। এদিকে তারা দুজন যখন কথা বলছিল তখনই সেখানে চলে আসে টাকার। এসে বলে আজকে আর রাতে গেম হবে না, বরং দিনেই হবে। এটা শুনে জেফার আতঙ্কে চিৎকার করে ওঠে। যাই হোক, টাকার জেফার আর মজেসকে জাহাজের ডেকে নিয়ে যায় আর জেফারকে আগেরবারের মতো চেয়ারে বন্দি করে রাখে। এরপর সে সেই বৃদ্ধ লোকটার রক্ত সমুদ্রে ফেলে, যাতে হাঙ্গর রক্তের গন্ধ পেয়ে সেখানে আসে। হাঙ্গর যখন সেখানে চলে আসে তখন সে সেই ছিপের মধ্যে আটকে মসেজকে সমুদ্রে হাঙ্গরের মধ্যে ফেলে যায়। জেফার তাকে মানা করে এটা করতে আর বলে টাকার যদি টাকা চায় তাহলে মসেজ দিতে পারবে, কারণ সে রিয়েল এস্টেটের কাজ করে আর তার পরিচিত অনেক। জেফারের মতো সে একা না, তাকে খুঁজতে নিশ্চয়ই পুলিশ আসবে। কিন্তু টাকার তাকে বলে যে তার টাকার দরকার নেই, বরং সে এটাতে খুশি। জেফার তাকে আবার বলে যে মসেজের পরিবর্তে তাকে মারতে, তাও যাতে মসেজকে টাকার না মারে। কিন্তু টাকার তার কোনো কথাই শুনে না। সে মসেজকে হাঙ্গরের মাঝে সমুদ্রে ফেলে ভিডিও করতে থাকে। তখন জেফার মসেজকে বলে নার্ভাস না হতে আর নড়াচড়া না করতে। মসেজ তাই করে, আর এ কারণে হাঙ্গর কিছুক্ষণ ঘোরাঘুরি করে সেখান থেকে চলে যায়। কিন্তু টাকার থেমে থাকে না। সে মসেজকে ডেকে তুলে আনে আর পেটে ছুরি বসিয়ে দেয় আর বলে যে এবার নিশ্চয়ই রক্তের গন্ধে হাঙ্গর চলে আসবে। কিন্তু সে যখন মসেজকে সমুদ্রে ফেলতে যাবে তখন সেখান থেকে দূরে হেলিকপ্টার দেখা যায়, যেটা এদিকেও আসতে পারে। তাই টাকার তখনকার মতো এই কাজ বন্ধ করে দেয় আর তাদেরকে নিয়ে আবার রুমে বন্দি করে দেয়। এদিকে টাকার মসেজের পেটে ছুরি চালানোর কারণে তার রক্তক্ষরণ হতে থাকে অনেক। সে প্রায় সেন্সলেস হয়ে যায়। জেফার কি করবে বুঝতে পারে না। চারিদিকে নির্জন সমুদ্র, মাঝখানে এক সাইকোর কবলে বন্দি সে। তাকে বাঁচাতে এসে আটকা পড়ে গেছে মসেজ নিজেও। এখন তার মৃত্যুপ্রায় অবস্থা। সে নিজেই বা বাঁচবে কি করে, আর মসেজকেই বা কিভাবে বাঁচাবে? এই অবস্থায় সে পুরো হেল্পলেস হয়ে যায়। হাত করা থেকে নিজের হাত বের করার চেষ্টা চালাতে থাকে। শেষে নির্মমভাবে নিজের হাতের কবজি ভেঙে ফেলে সে। এরপর হাত করা থেকে নিজের হাত ছাড়াতে পারে। মসেজের ক্ষতের মধ্যে একটা কাপড় বেঁধে সে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু কন্ট্রোল রুমে গিয়ে ওয়াকি টকিতে বাইরে কারোর সাথে যোগাযোগ করতে চাইলেও কানেকশন পায় না। এদিকে তাদের জন্য খাবার নিয়ে রাতের রুমে গিয়ে টাকার দেখে সেখানে জেফার নেই। সে দ্রুত বাইরে এসে তাকে খুঁজতে থাকে। এদিকে জেফার দেখতে পায় কাছে একটা দ্বীপ আছে। জাহাজে একটা রুমে ফ্লেয়ার খুঁজে পায় সে। ভাবে বাইরে ডেকে গিয়ে আকাশে ফ্লেয়ার ছুড়বে যাতে সাহায্য আসে, কিন্তু বের হতে গিয়ে টাকারের সামনে পড়ে যায়। সে টাকারের দিকে ফ্লেয়ার ছুড়ে দৌড়ে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সেই রুমের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু আবারও সেখানে টাকার চলে আসে। শুরু হয় তাদের মধ্যে লড়াই। জেফার কোনো মতে টাকারকে আহত করে দিয়ে দৌড়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আর সমুদ্রে দ্বীপের দিকে সাঁতরাতে থাকে। টাকার বাইরে এসে দেখে জেফার হাতের নাগালের বাইরে চলে গেছে। সে জাহাজ থেকে স্পিড বোর্ড নিয়ে জেফারের পিছু নেয় আর তাকে ধরে ফেলে। এদিকে জাহাজে ফেরার পর তার খেলাটা কিছুটা পরিবর্তন হয়ে যায়। এবার সে ছিপে আটকায় জেফারকে, আর সেটা দেখার জন্য মসেজকে চেয়ারে বেঁধে রাখে। এরপর জেফারকে সে বলে শিকারী যখন শিকার করে তখন তার শিকার একটু ছটফট করলেই বরং আনন্দ বেশি। জেফার মাছের মতো আর টাকার জেলে।
মাছ যখন ছিপে আটকায় তখন ছাড়া পাওয়ার নানা চেষ্টা করে, ছটফট করে, কিন্তু যতই সে মাছ চেষ্টা করুক ছাড়া পাওয়ার, একবার যখন ছিপ গিলে ফেলেছে আর তার পালাবার কোনো পথ নেই। তাই জেফার যতই চেষ্টা করুক বারবার তার হাতেই ধরা পড়বে। এরপর সে জেফারকে পানিতে নামিয়ে দেয়। তার দিকে এগিয়ে আসতে থাকে ভয়ানক হাঙ্গর। কিন্তু টাকারের পরিচিত অনেক ধরনের হাঙ্গর আছে। সে যে ধরনের হাঙ্গরকে দিয়ে জেফারকে মারতে চেয়েছে সেই হাঙ্গর না এসেছে অন্য হাঙ্গর। আর এ কারণে একটা লোহার শিক দিয়ে সে হাঙ্গরটাকে ভয় দেখিয়ে তাড়াতে যায়, কিন্তু সেটা পড়ে যায় পানিতে। আর হাতের নাগালে সেই লোহাটা পেয়ে সেটা ছিপের আংটার সাথে আটকায় জেফার, আর সেটা বেয়ে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু হাত ফসকে পানির নিচে পড়ে যায় আর তার পিঠে বাঁধা ছিপ খুলে যায়। এদিকে পানির নিচে ডুব দিয়ে সামনে তাকিয়ে সে হাঙ্গরটাকে দেখতে পায়। সে নড়াচড়া বা তেমন কিছুই করে না, শ্বাস বন্ধ করে রাখে। হাঙ্গরটা তার আশেপাশে ঘুরে সেখান থেকে চলে যায় আর টাকার পানির দিকে ঝুঁকে তাকিয়ে থাকে, জেফারকে খুঁজতে থাকে। কিন্তু জেফার জাহাজের অন্য পাশ দিয়ে উপরে উঠে আসে আর একটা শটগান হাতে নেয়, যেটা দিয়ে বড় মাছ শিকার করা হয়। সে পানির দিকে ঝুঁকে বসে থাকা টাকারকে ডাকে। টাকার সামনে তাকালে সে সেই শটগান দিয়ে শট করে আর টাকার পানিতে পড়ে যায়। রক্তের গন্ধে হিংস্র হাঙ্গরের দল ছুটে এসে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এতদিন থেকে টাকার যে গেম খেলে আসছিল, আজ তার শিকার হয় সে নিজেই। যে ক্যামেরা দিয়ে সে বহু মেয়ের মৃত্যু রেকর্ড করেছে, আজ জেফারকেও রেকর্ড করতে চেয়েছিল। সেই ক্যামেরায় ভিডিও হয় তার নিজের মৃত্যুই। অবশেষে জেফার মুক্তি পায়। সে গিয়ে মসেজের বাঁধন খুলে দেয় আর দূরে জাহাজ দেখতে পেয়ে ফ্লেয়ার ছুড়ে দেয় আকাশে। দুজনেই বের হয়ে আসে ভয়ানক সেই মৃত্যুপাত থেকে। দর্শক, টাকারের মতো পশুর মানসিকতা সম্পন্ন মানুষ যেমন এই সমাজে আছে, তেমনি আছে মসেজের মতো মানুষও, যারা অল্প পরিচয় কিংবা পরিচয় ছাড়াই জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্যকে সহায়তা করতে। বলা হয় মানুষ পশুরও অধম হয়ে গেছে, কিন্তু আসলেই কি তাই? না, বরং কিছু মানুষের মাঝে আজও বেঁচে আছে মনুষ্যত্ব। তাই মানুষ যেমন ডেঞ্জারাস অ্যানিম্যাল, তেমনি মানুষই আবার দেবদূতের মতোই। আমাদের শুধু প্রয়োজন যাচাই করে সঠিক মানুষটাকে খুঁজে বের করা।